বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি মারা গেছেন। একটি ছবিকে ঘিরেই শুরু হয় এই বিভ্রান্তি। মুহূর্তেই সেটি ভাইরাল হয়ে পড়ে দেশ জুড়ে। মরা হাসিনাকে দিয়ে দিল্লি বানিয়েছে সাংবাদিক সম্মেলন। যদি সে জীবিত থাকতো তাহলে তার চেহারা কেন মানুষ দেখলো না? বেঁচে নাই, ও মারা গেছে। বেঁচে যদি থাকতো দেখা তো দিত। হয়তো ভাই এই প্রযুক্তি ব্যবহার করে ওর কথা রেকর্ড করে নিয়ে ওটা প্রচার করা হচ্ছে। দিল্লিতে পলাতক শেখ হাসিনার সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্য নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। তারা আশা করেছিলেন হাসিনা প্রকাশ্যে এসে দেশে ফেরার পরিকল্পনার কথা জানাবেন এবং তার বক্তব্যে রাজনৈতিক দিক নির্দেশনা পাওয়া যাবে, কিন্তু তা হয়েছে তার উল্টো। এটা তো তার বাপের বাড়ি, দেশটা তো তার। তো শেখ হাসিনা যদি সন্তান সম্ভবা হয়ে থাকে তাহলে তার আসার সম্ভাবনা 100%। কারণ সেবাটা তো আমরাই দিব তাকে। আমি তার ভাই, আমি ডাক্তার ডাকবো, হ্যাঁ, আমি নার্স ডাকবো, আমার মা তার সেবা করবে, তার পেটে তেল ঘষে দিবে, হ্যাঁ, তার সেবার যত্ন কে নিবে? এখন প্রশ্ন উঠছে, আপা বেঁচে আছে না মরে গেছে? এই কথাটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে না, যারা আওয়ামী লীগ করে তাদের মধ্যেও ভাই এই প্রশ্নটা দেখা দিছে। আপার উদ্দেশ্য ছিল তার কর্মীদেরকে চাঙ্গা করবে, কিন্তু কর্মীদের মনোবল ভাঙ্গা গেছে ওনার চেহারা না দেখা। ওনার শুধু কণ্ঠ শুই না, ওনাদের মন ভরতেছে না। ওনাদের মধ্যে একটা বিরাট প্রশ্ন দেখা দিছে, সত্যি সত্যি কি এগুলো এআই দিয়ে বানানো? কারণ আপাত চেহারা দেখায় না। আসসালামু আলাইকুম দর্শক, বিডি নিউজ ভিশনের নতুন একটা নিউজ নিয়ে হাজির হয়ে গেলাম। প্রিয় দর্শক, ভিডিও শুরুতেই ইতিমধ্যে আপনারা ভিডিওর অনেকগুলো অংশ বিশেষ দেখে নিয়েছেন। দেখে বুঝতে পেরেছেন ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় হতে চলেছে। কারণ আমরা এই ভিডিওটিতে এমন কিছু তথ্য বা সংবাদ উপস্থাপনা করেছি যা জানলে আপনি অবাক হয়ে যাবেন। তাই আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি মিস করবেন না। দেশ ও দেশের বাইরে যারা আমার এই ভিডিওটিতে ক্লিক করেছেন, সম্পূর্ণ ভিডিও না দেখে কোথাও যাবেন না। চলেন বেশি কথা না বলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটিতে চলে যাওয়া যাক। আপার পরিকল্পনা ভেস্তে গেল। এখন প্রশ্ন উঠছে, আপা বেঁচে আছে না মরে গেছে? এই কথাটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে না, যারা আওয়ামী লীগ করে তাদের মধ্যেও ভাই এই প্রশ্নটা দেখা দিছে। আপার উদ্দেশ্য ছিল তার কর্মীদেরকে চাঙ্গা করবে, কিন্তু কর্মীদের মনোবল ভাঙ্গা গেছে ওনার চেহারা না দেখা। ওনার শুধু কণ্ঠ শুই না, ওনাদের মন ভরতেছে না। ওনাদের মধ্যে একটা বিরাট প্রশ্ন দেখা দিছে, সত্যি সত্যি কি এগুলো এআই দিয়ে বানানো? কারণ আপাত চেহারা দেখায় না। দেখেন, ওনার পরিকল্পনা ছিল পুরা বাংলাদেশের মধ্যে তার কর্মীদেরকে চাঙ্গা করে তুলবে, কিন্তু কর্মীদের এই মুহূর্তে মন ভেঙে গেছে। আমার মনে হয় না এখন তারা রাস্তায় বের হবে, কারণ আপাকে তারা দেখতে পায় নাই। আর আপার আত্মীয় স্বজন যারা ছিল সবাই বিদেশে, বড় বড় নেতা যা ছিল সবাই বিদেশে। ওনার পাশেও নাই, কিন্তু বিদেশে থাইকা ওনার পাশে নাই। কারণ আপনারা তো দেখছেন ইন্টারভিউর মধ্যে আওয়ামী লীগের সমস্ত বড় বড় নেতারা কেউ আসে নাই। কেন আসে নাই? তাদের কাছে একটা মেসেজ চলে গেছিল, ওইখানে যাই যদি বসেন আপার পাশে অনলাইনে, তাইলে কিন্তু ঢাকায় আপনাদের যে বাড়ি ঘর আছে সব উড়াইয়া দেবো। তাই হয়েছে। কিন্তু ওই যে সাকিব আল হাসানের বাড়িতে আগুন দেওয়া হয়েছে, আরেকজন শিক্ষামন্ত্রী ছিল সাকিব আল হাসানের পাশে, তার বাড়িতে আজকে আগুন দিছে। বাকিরা যারা হুঁশিয়ার ছিল তারা এই জন্য আসে নাই যে ভাই বাড়ি ঘর পোড়ায় দিতে পারে। এরপরে যদি আপা আবার ডাকে, দেখবেন আওয়ামী লীগের আর কেউ আসবে না। আপাকে দিল্লিতেই একা করে দিল। কিন্তু আপার দিল্লিতে একা থাকলে কি হবে? আপার সন্তানরা তো বাংলাদেশে আছে। হ্যাঁ ভাই, আপাকে যারা মা ডাকছিল মা, ওই মায়ের সন্তানরা তো আছে। কি ভাগ্যবান দেখেন, তারা এখন বিএনপির সাথেও আছে। আবার যখন আওয়ামী লীগ আসবে, মানে আপা আসবে, আপার সাথেও থাকবে। যদি আপা বাইচা থাকে, হ্যাঁ, যদি বাইচা থাকে, তারা কিন্তু আবার মা ডাইকা পাশে ভিড়া যাবে। আর আপা যদি বাইচা থাকে, কোনো একদিন আসে, ওই ডিসেম্বরে বা কোনো একদিন যদি আসে, আপা থাকবে কই? আবার বাড়ি তো জাদুঘর বানায় ফেলাইছে। হ্যাঁ, আলিফ লাইলার জাদুঘর। দেখেন ভাই, এই জাদুঘরটা কেন বানাইছে? এর উদ্দেশ্যটা কি? জুলাই কারণই তো এই জাদুঘর। জুলাইতে কেন রক্ত দিছিল? একটা নতুন বাংলাদেশের জন্য, চোরের হাত থেকে বাঁচার জন্য, ডাকাইতের হাত থেকে বাঁচার জন্য, লুটপাটকারীর হাত থেকে বাঁচার জন্য। কিন্তু দেখেন, ওই জাদুঘরের মধ্যেই চোর। এক যে ছিল চোরের দেশ, কোনো একদিন ভাই, হ্যাঁ, গল্প কাহিনী লেখা হবে, এক যে ছিল চোরের দেশ, আর সেটা হইলো বাংলাদেশ। এখানে ভাই 20 টাকার টিকিট 50 টাকা। আপনি যাবেন, দাড়িমোজ থাকুক, আপনার কোনো অসুবিধা নাই। আপনার একটা শিশু টিকিট ধরাই দিবে 20 টাকা দামের, কিন্তু আপনার কাছ থেকে 50 টাকা নিবে। তার মানে 50 টাকার মধ্যে 30 টাকা লাভ, 100 টাকার মধ্যে 60 টাকা চুরি। এই হিসাবে যদি আপনি ধরেন, 1000 টাকার মধ্যে 600 টাকা, লাখ টাকার মধ্যে 60,000 টাকা চুরি, আর কোটি টাকার মধ্যে 60 লক্ষ টাকা চুরি। এইভাবে হিসাব করতে করতে যান, এই হারে চুরি বাড়ছে। আগে তো 10%, 20% এরকম শুনতাম, এখন তো ভাই 50 উপরে চলে গেল। গতকালকেই আপনারা দেখছেন জাদুঘরে যারাই গেছে ভাই, ম্যাক্সিমাম মানুষের কাছ থেকেই ওরা চিট করে টাকা নিয়ে নিছে। ওরা কারা? ওরা মানে যারা এই টিকিট বেচার দায়িত্ব পাইছে। তদন্ত কইরা দেখেন, দেখবেন ওরাও কিন্তু সরকারের পক্ষের লোক, হ্যাঁ, সরকারি দল করে। এরকম লোকের হাতেই দায়িত্ব দেওয়া হয়েছে। পেট ভরে না ভাই, কারোই পেট ভরে না। আসলে ভাই একটা কথা বলে না, যে সরকারি দল আর বিরোধী দল মিলাই সিদ্ধান্ত নেয় দেশ কিভাবে চলবে। গত 17 বছর যারা বিরোধী দল ছিল
তারা কিন্তু সরকারের সাথেই সিদ্ধান্ত নিছে এই দেশ কিভাবে চলবে। গত 17 বছর যেভাবে আমরা বিরোধী দল দেখছি, ওই একই রকম বিরোধী দল কি এখন দেখবো? না, নিশ্চয়ই না। গত 17 বছরের মতো যদি বিরোধী দল এখনো আমরা পাই, তাহলে তো এই দেশের ভাগ্য পরিবর্তন হবে না। বর্তমান যে বিরোধী দল আছে তারা এমন হবে না, এটাই আশা করি, এটাই বিশ্বাস করি। আওয়ামী লীগ কি ভুলটা করছে জানেন? একা একাই সবকিছু খাইতে চাইছিল। ওরা যদি দিয়া খাইতো আজকে এই অবস্থাটা হইতো না। ওরা কাউকে দেয় নাই, নিজেরাই সব ভাগ বাটোয়ারা করে খাইছে আর বিদেশের টাকা পাচার করছে। বিরোধী দলকে দেয় নাই, কিছুই দেয় নাই, বরং তো জুলুম করছে। আসলে আওয়ামী লীগের সবচেয়ে বড় ভুল কি জানেন? ওরা 16-17 বছর একা একাই খাইছে। যদি বিরোধী দলকে দিয়া খাইতো তাহলে কিন্তু কোনো প্রবলেম হইতো না। একাই খাইতে চাইছে। আসলে একা খাওয়া উচিত হয় না। আজকে একা খাওয়াতে দেখেন ওনারা 15-20 বছর কোনো কিছু পায় নাই, না পাওয়াতে আজকে এইভাবে হামলায় পড়ছে। ভাই, যে যেখান থেকে পারতেছে ছিনিয়ে নিয়ে যাইতেছে, এখান থেকে খাও, ওইখান থেকে খাও। ওই যে এয়ারপোর্টের কাছে যে গাছ লাগাইছে, 500 টাকার গাছ লক্ষ টাকা দাম নিছে, যেভাবে ওই যে টিকিট থেকে নিতেছে ভাই, 100 টাকার মধ্যে 60 টাকা চুরি। এই দেশে কোনো উন্নতি হবে? ঘোড়ার ডিম হবে। আরেকজন ভাই ভয় পায় বললো না, ওনাদের ভিতরের কথা বললো। উনি তো খুব সিনিয়র একজন রাজনীতিবিদ। তার কথা বলতেছি জানেন? নাসির উদ্দিন চৌধুরী। হ্যাঁ, ওই যে যাকে হুইল চেয়ারে কইরা সংসদে নিয়ে আসে, ওই সংসদে কিন্তু একটা কথা বলছিল জুলাই পক্ষে, তখন কিন্তু হাততালি পাইছিল। কিন্তু আজকে উনি কি বলতেছে জানেন? আওয়ামী লীগ আর বিএনপি ভাই ভাই, আমরা দুই ভাই। আওয়ামী লীগ আর আমরা মিলাই তো এই দেশকে স্বাধীন করছি, স্বাধীনতার যুদ্ধ করছি। আমরা একই আছি, একই ছিলাম। ভাই ভাইকে ছাইরা যাইতে পারে না। আওয়ামী লীগ আর বিএনপি ভাই ভাই, এই দুই ভাই মিলাই দেশটাকে চালাবে। কেন এই কথাটা বললো? সিনিয়র রাজনীতিবিদ, কিন্তু উনি কি ফাও কথা বলছে? শেখ হাসিনা আসবে শুনেই কিন্তু এই কথাটা বলছে। আরেকটা হতে পারে, বিএনপির ভিতরে তো ভাই গোপন মিটিং হয়, তাই না? রাজনীতি নিয়ে গোপন মিটিং হয়। ওই মিটিং এর থেকে হয়তো কোনো কথা লিক হয়ে ওনার কানে গেছে। উনি তো আর মিটিং এ আইতে পারে না, কেউ হয়তো ওনার কানের মধ্যে পৌঁছাইছে। আওয়ামী লীগ আর আমরা ভাই ভাই, আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না। আওয়ামী লীগকে আনতেই হবে, কারণ আওয়ামী লীগকে যদি না আনি, ওই যে নতুন শক্তির উত্থান হয়েছে, তাদের হাতে ক্ষমতা চলে যাইতে পারে। ওই যে শামসুজ্জামান দুদু একজন আছে না, চিনেন তো, রাজনীতিবিদ, ওই যে হিসু কইরা ভাষায় দিতে চাইছিল। উনি কি বলে জানেন? এই সেনা প্রধান, আমাদের সেনা প্রধান জামাতে ইসলামকে প্রতিষ্ঠিত কইরা দিল। জামাতে ইসলাম আগে প্রতিষ্ঠিত ছিল না, সেনা প্রধান এই কাজটা করছে। এই কথাটা কেন বলছে আপনাদের মনে আছে? 4-5 দিন আগে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট চালু করছে। 4-5টা 6-7টা আপনারা শুনছেন। এর মধ্যে এর মানে কি? ওইখানে কি হবে? আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট মানে AIII। এটা কেন করা হয়েছে? ইসলামিক মূল্যবোধ এবং আধুনিক শিক্ষাকে একসাথ কইরা নেক্সট জেনারেশন গইরা তোলা। এই যে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট করলো, ওইটাই কিন্তু জ্বালা। আরেকটা জ্বালা কি? উনি হজ কইরা আসছে, দাড়ি রাখছে, ওই জন্য এই ট্যাগটা দিয়ে দিল যে উনি ইসলামিক দলকে উত্থান কইরা দিছে, প্রতিষ্ঠিত কইরা দিছে, জামাতে ইসলামকে শক্তি যোগায় দিছে। দেখছেন একজন মুসলমান হইয়া কিভাবে কথা বলে? রাজনীতিকে না ধর্মের সাথে একদম মিলায় ফেলাইছে। রাজনীতি করতে গিয়া ইসলাম ছোট হয়ে যাক, তাতে কিছু যায় আসে না। একজন মুসলমান হিসাবে ওনার কেমন লাগে? দুদু সাহেবের কথা বলতেছি, এইসব কথা বলা মানে ইসলামকে ছোট করা। নিজে মুসলমান হয়ে এই ধরনের কথা বলতে নিশ্চয়ই লজ্জা হওয়া উচিত। যাই হোক, ওনাদের লজ্জা নাই, যা মুখে আসে তাই বলবে। রাজনৈতিকভাবে বিরোধী দলকে ঘায়েল করার জন্য যা ইচ্ছা তাই বলতে পারে, আর তাদের চাওয়ারও তো শেষ নাই। এই যে ভিপি নূর সাহেব কি বলতেছে জানেন? উনি বলতেছে বেতন বাড়াইতে হবে। কাদের? মন্ত্রীদের, প্রতিমন্ত্রীদের বেতন বাড়াইতে হবে। কত করা উচিত? উনি নিজেই নির্ধারণ করে দিতেছে। 10 লক্ষ টাকা মন্ত্রীদের বেতন হওয়া উচিত, আর এমপিদের বেতন 5 লক্ষ টাকা। কেন? ওনারা যখন গ্রামে যায়, মানুষ টাকা পয়সা চায়, এইটা চায়, ওইটা চায়, যার জন্য বেতন বাড়ায় দিতে হবে। অথচ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেখেন দুপুরের খাওয়া 100-150 টাকার মধ্যে সাইরা ফেলায়। উনি কিন্তু সঞ্চয় করতে বলে, টাকা অপচয় করতে না বলে। আর ওনারা দাবি জানাইতেছে মন্ত্রী হইয়া ওনাদের বেতন 10 লাখ টাকা করতে হবে। হায় রে টাকা, ঢাকায় টাকা উঠতেছে তো, এই সংসদের চারিদিকেই টাকা উঠতেছে, ধরেন আর পকেটে ঢুকান। এইসব রাজনীতিবিদদের কথা শুনলে না ভাই গায়ে জ্বালা ধরে। ওই যে আরেকজন আছে না, আন্দালি পার্থ, একটা টাইমে কিন্তু মনে করতাম ভাই, হ্যাঁ খুব বিজ্ঞ লোক, কথা শুনতেও ভালো লাগতো, কিন্তু খুব যুক্তি দিয়া কথা বলে। কিন্তু এখন আউলে গেছে ভাই, আউলে গেছে। কেন জানি ওনার মাথা টাথা নষ্ট হয়ে গেছে। যেসব কথাবার্তা বলে, এইসব কথাবার্তার কোনো 2 পয়সা দাম নাই। আজকে উনি বলতেছে এই যে জুলাই যোদ্ধা যারা আছে, এদের তো একটা চেয়ারম্যান মেম্বার হওয়ারও ক্ষমতা নাই। এরা আবার সংসদে যাইতে চায়, এমপি হইতে চায়, ওরা মেম্বার হওয়ারও যোগ্যতা রাখে না। এই আন্দালি পার্থ বলতেছে। আন্দালি পার্থ সাহেব, ওরা ধরে নেন মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না, কিন্তু একটা যোগ্যতা রাখে, আপনার আত্মীয়কে দিল্লি পাঠিয়ে দেওয়ার যোগ্যতা রাখে, ওই স্বৈরা শাসকের রাজত্বকে চুরমার করে দেওয়ার ক্ষমতা রাখে মিস্টার আন্দালি পার্থ। ওই ক্ষমতাটা তো রাখে, মেম্বার হওয়ার ক্ষমতা না রাখুক। ভাই ব্রাদার, যে লোক প্লেন চালায়, মানে প্লেনের পাইলট, সে লোক যদি সাইকেল চালাতে পারে কি পারে না, এটা যদি আপনি প্রশ্ন করেন, কোনো কথা হইলো? এটা কোনো মানায়? যারা আপনার আপাকে দিল্লি পাঠাইতে পারে তাদের ওইটুকু বিচার করেন না কেন? মেম্বার হইতে পারলো কি চেয়ারম্যান হইতে পারলো? এইসব প্রশ্ন তুইলা নিজেকে ছোট করতেছেন কেন? আপনি যে আজকে সংসদে গেছেন, এই যে এত বড় একটা পোস্ট পাইছেন, আপনার মার্কা কি যেন ছিল, ট্রাক মার্কা না কি মার্কা জানি না, ভুলে গেছি। আরেক দলের লেজুর হিসাবেই তো গেলেন এই সংসদে, নিজের ক্ষমতায় তো যান নাই। এইসব ফাউল কথাবার্তা বলে কাদেরকে খুশি করেন? আপনি যদি রাশেদ খানের মতো হয়ে যান, তাহলে কি মানা? এত ক্ষমতা ছেড়ে পালানোর আগে স্বৈরশাসক শেখ হাসিনার 3টি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। ক্ষমতা আঁকড়ে রাখার তীব্র আকাঙ্ক্ষা, একেবারেই ভিন্ন মত সহ্য করতে না পারা, আর পুরোদমে জনবিচ্ছিন্নতা। বিক্ষুব্ধ জনতার জোয়ারে ভেসে গিয়েছিল আওয়ামী দুর্গ, আর তিনি পালিয়ে গেছেন ভারতে। পতনের শেষ দিনগুলো কেমন ছিল?
ক্ষমতায় টিকে থাকতে শেষ দিনগুলোতে কি কি করেছিলেন শেখ হাসিনা? আমরা কথা বলেছি এমন 7 জন সিনিয়র আওয়ামী লীগ নেতা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে। 5ই আগস্ট 2024 সকাল 9টা শেখ হাসিনা নেমে আসেন গণভবনের নিচতলায়। তিনি যাবেন বঙ্গভবনে, রাষ্ট্রপতিকে বলবেন জরুরি অবস্থা জারি করে দেওয়ার জন্য। এসএসএফ অফিসার একটি ওয়্যারলেস বার্তায় পুলিশকে জানায়, ভিক্টর 2 will go to বঙ্গভবন to meet with ভিক্টর 1। পুলিশ কোড অনুযায়ী ভিক্টর 1 ছিলেন রাষ্ট্রপতি আর ভিক্টর 2 হাসিনা। স্বাভাবিক পরিস্থিতিতে পুলিশের ছাড়পত্র পাওয়ার 10 মিনিটের মধ্যেই হাসিনা যাত্রা শুরু করতে পারেন, কিন্তু পুলিশের ছাড়পত্র দেওয়ার 40 মিনিট পেরিয়ে গেলেও তেমন কোনো নড়াচড়া দেখা যায়নি। পুলিশের ওয়্যারলেস একটা বার্তা এলো, ভিক্টর 2 এখন বঙ্গভবন আর যাবেন না, পরে যাওয়ার প্রয়োজন হলে জানানো হবে। ওই 40 মিনিটে গণভবনে থাকা নিরাপত্তা বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা শেখ হাসিনাকে আশ্বস্ত করেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, জরুরি অবস্থা ঘোষণার কোনো প্রয়োজন নেই। তাদের আশ্বাসে হাসিনা গণভবনের দোতলায় ফেরত যান, কিন্তু হাসিনা হয়তো তখন জানতেন না আর কখনোই তার বঙ্গভবন যাওয়া হবে না। একটু ফিরে যায় পিছনে, জুলাইয়ের 18 তারিখ। এর আগে আমরা শুনেছি এই দিনে হাসিনা শেখ ফজলেনুর তাপসকে বলেছেন লিদাল ওয়েপন ব্যবহার করার কথা। তদন্তকারী সংস্থার কাছে এরকম আরেকটা রেকর্ডিং আছে। এখানে হাসিনা একজন 14 দলীয় নেতাকে বলছেন হেলিকপ্টার থেকে শহরে বম্বিং করার কথা। অভিযোগ অনুযায়ী ফোন কলটি করেছিলেন 14 দলীয় নেতা, আর অপর প্রান্তে হাসিনা। উনি প্রথমে বিক্ষোভ মোকাবেলায় সরকারের ভূমিকার প্রশংসা করেন, তারপরে তিনি যাত্রাবাড়ি ও শনির আখড়ার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। অপর প্রান্ত থেকে বলা হয় ভয়ানক এক কথা, হেলিকপ্টার দিয়ে অতিরিক্ত বাহিনী পাঠানো হচ্ছে এবং তারা হেলিকপ্টার থেকেই ওই এলাকায় বম্বিং করবে। ইনোশিদিন এও বলেন লোকালয়ে ঢুকে ঢুকে বিএনপি এবং জামায়াতের নেতাকর্মীদেরকে চিহ্নিত করে আটক করতে। হাসিনা এতে সায় দেন, বলেন তাদের নিজেদের নেতাকর্মীদেরকে এই কাজে লাগাতে। জুলাই 14 দলীয় জোটের বৈঠকের পর ওবায়দুল কাদের প্রকাশ্যে ঘোষণা করেন শুট অ্যাট সাইট, দেখা মাত্র গুলি। এটা অবশ্যই তার ভিউ এবং এখানে শুট অ্যাট সাইটও আছে। ঠিক 10 দিন পরে 29 জুলাই এই নির্দেশ দেওয়ার জন্য 14 দলীয় নেতাদের তীব্র সমালোচনার শিকার হন কাদের। তাদের দাবি ছিল যে 19 জুলাই কাদেরের ঘোষণার ব্যাপারে আগে থেকে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। 19 জুলাই 14 দলের সাথে মিটিংয়ের এক ফাঁকে হাসিনা চলে যান পাশের ঘরে নিরাপত্তা বাহিনীদের সাথে বৈঠক করতে। ওখানেই কিন্তু ডিসিশন হয় কারফিউ। হাসিনা বের হয়ে তার সিদ্ধান্ত জানান 14 দলকে। কাদের এরপরে 1 আগস্ট প্রকাশ্যে তার শুট অ্যাট সাইট অর্ডারটা প্রত্যাহার করে। এও জানা যায় যে কাদেরের উপরে ভয়ঙ্কর অসন্তুষ্ট ছিলেন শেখ হাসিনা। 2 আগস্ট গণভবনে জ্যেষ্ঠ নেতাদের নিয়ে ডাকা এক বৈঠকের পর হাসিনা কাদেরকে দলের যে ধানমন্ডি 3 নম্বর রোডের কার্যালয় আছে ওখানে যেতে বারণ করে দেন এবং একই সাথে তাকে দলের মুখপাত্রের পদ থেকে সরিয়ে দেন। তার পরিবর্তে তিনি প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানককে গণমাধ্যমের সাথে কথা বলার দায়িত্ব দেন। 4 আগস্ট আরেকটা ফোন কল। তদন্ত সংস্থাগুলোর কাছে আরেকটা ফোন আলাপের রেকর্ডিং আছে। এখানে হাসিনা কথা বলছেন একজন আইন প্রয়োগকারী কর্মকর্তার সাথে, যার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এখানে হাসিনা ফোনের অপর পাশে থাকা ব্যক্তিকে বলছেন শুরুতেই কিন্তু করতে হবে, ধাওয়া দিলে গলিতে গলিতে থাকবে, এবার আর কোনো কথা নাই, সোজা। উনি মুখে না বললেও আসলে উনি মারার নির্দেশই দিচ্ছিলেন। অপর প্রান্ত থেকে ইতিবাচক উত্তর আসে। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন এবং দ্য ডেইলি স্টারের নিজস্ব সূত্র মতে 4 আগস্ট সকালে হাসিনা একটি উচ্চ পর্যায়ে জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন। সেখানে ছিলেন সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, ডিজিএফআই, এনএসআই প্রধানদের পাশাপাশি স্বরাষ্ট্র ও শিক্ষামন্ত্রী। ঢাকা চলো কর্মসূচি ঠেকাতে কারফিউ জোরদার করা হবে কিনা সেটাই ছিল বৈঠকের মূল বিষয়। বৈঠকে উপস্থিত একজন সূত্র দাবি করেছেন যে 4 আগস্ট রাতে দলের জ্যেষ্ঠ নেতারা হাসিনাকে পদত্যাগ করতে অনুরোধ করেন, কিন্তু তিনি তাদের সাড়া দেননি। তিনি তাদের আহ্বান প্রত্যাখ্যান করেন এবং 5 আগস্ট সকাল থেকে আরও কঠোর কারফিউ জারির নির্দেশ দেন। সেদিন সন্ধ্যায় গণভবনে সশস্ত্র বাহিনীর প্রধানদের পাশাপাশি পুলিশ, র্যাব, বিজিবি এবং হোম মিনিস্ট্রির শীর্ষ কর্মকর্তাদের অংশগ্রহণে একটি ফলো আপ মিটিং হয়। সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছেন হাসিনার বোন শেখ রেহানা, আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ওনারাও ছিলেন এই মিটিংয়ে। সন্ধ্যায় বৈঠকের পরে কর্মকর্তারা গণভবন ছেড়ে চলে আসেন সেনাবাহিনীর কন্ট্রোল রুমে। সেখানে আরও ছিলেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। তারা আলোচনা করেন পরের দিনের ফোর্স ডিপ্লয়মেন্ট নিয়ে। একটি সূত্র জানায় যেহেতু নিরাপত্তা বাহিনী দায়িত্ব নিয়েছিল তাই ডিএমপি কমিশনার পুলিশ মোতায়েন কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপরে আর কোনো কেন্দ্রীয় নির্দেশনা জারি করা হয়নি। আবারও ফিরে আসি 5 আগস্টের প্রেক্ষাপটে। শেখ হাসিনা গণভবনের দোতলায় ফিরে গেছেন। ঠিক একই সময় জাতির উদ্দেশ্যে তার ভাষণ দেওয়ার জন্য তখন গণভবনের প্রস্তুতি চলছে। এই জন্য স্ক্রিপ্ট তৈরি হচ্ছে, কিন্তু শেষ মুহূর্তে উনি সিদ্ধান্ত নেন যে স্ক্রিপ্ট লাগবে না, উনি এমনি কথা বলবেন। টাকা হয় বিটিভির একটা রেকর্ডিং ইউনিটকে। হাসিনা যখন ভাষণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তখন কিন্তু তার অজান্তে তার ব্যক্তিগত স্টাফদেরকে গণভবনে ঢুকতে দেওয়া হচ্ছিল না। তাদেরকে গণভবনের মূল যে হলটা আছে সেটার পাশে একটা কল অন রুমে অপেক্ষা করতে বলা হয়। আর অন্যদিকে ঠিক একই সময় উত্তরা থেকে মার্চ টু ঢাকা কর্মসূচির একটি বিশাল মিছিল কোনো বাধা ছাড়াই শহরে প্রবেশ করেছে। রাস্তায় নেমে আসে জনতার ঢল।
5ই অগস্ট সকাল 11টার দিকে পুলিশ শেষবারের মতন মার্চ টু ঢাকা ব্যর্থ করার চেষ্টা করে। প্রায় 200 সশস্ত্র পুলিশের একটি দল কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সাবেক প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ, যাকে আমরা ডিবি হারুন নামে চিনি, তাদের নেতৃত্বে কাকুলি মোড়ে পৌঁছায়। মোড়ে পৌঁছে হারুন ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার রিফাত রহমান শামীমের কাছে আরও পুলিশ চেয়ে ওয়্যারলেসে অনুরোধ করে, কিন্তু তিনি কোনো সাড়া পাননি। পরিস্থিতি বুঝতে না পেরে তারা পুলিশ হেডকোয়ার্টারে আবার ফেরত যায়। ততক্ষণে পুলিশের ওয়্যারলেস সিস্টেম ভেঙে গেছিল। পুলিশ সদর দপ্তরে অবস্থানরত শীর্ষ কর্মকর্তারা বাস্তব পরিস্থিতি সম্পর্কে ছিলেন সম্পূর্ণ অন্ধকারে। এক পর্যায়ে শীর্ষ কর্মকর্তাদেরকে সদর দপ্তরের ছাদের হেলিপ্যাড থেকে 2টো হেলিকপ্টার করে ক্যান্টনমেন্টে সরিয়ে নেওয়া হয়। প্রথম হেলিকপ্টারে উঠেছিলেন তৎকালীন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুন, স্পেশাল ব্রাঞ্চের প্রধান মনিরুল ইসলাম, অতিরিক্ত আইজি লুৎফুল কবির, উপমহাপরিদর্শক আমিনুল ইসলাম এবং ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ অন্যরা। দ্বিতীয় হেলিকপ্টারে ছিলেন অতিরিক্ত উপমহাপরিদর্শক প্রলয় জোয়ারদার, সিডিটিসির প্রধান আসাদুজ্জামান। দর্শক, ইতিমধ্যে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন। ভিডিওটি দেখে আপনারা কি জানলেন, বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এরকম নিত্য নতুন গরম গরম নিউজ পেতে আমাদের চ্যানেলের সাথেই যুক্ত থাকুন। আজকে কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো নিউজ নিয়ে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত বিডি নিউজ ভিশনের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।